নমস্কার, আদাব। আমি প্রবীর বিশ্বাস আর আপনারা দেখছেন এনকে ডিজিটালে আরো একটা নতুন পর্ব। গতকাল আমরা কোনো এপিসোড দেখাতে পারিনি, তার জন্য আমরা দুঃখিত। কিন্তু আজ যে এপিসোডটা আপনাদের কাছে তুলে এনেছি সেই এপিসোডটা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর হতে চলেছে এবং এমন কিছু তথ্য আমরা দিতে চলেছি যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। আমরা অনুরোধ করব এই এপিসোডটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখার পর যে কোনো সিদ্ধান্তে উপনীত হলে তা আমাদের কমেন্ট করে জানান। আমরা প্রত্যেকটি কমেন্টকে স্বাগত জানাই। যাই হোক, চলে আসি আজকের এপিসোডে। আপনারা জানেন যে জাতীয় মানবাধিকার কমিশন পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি রিপোর্ট আদালতে জমা দিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তৈরি করেছে, সেটি আদালতে যাবে, কিন্তু মাঝপথে কোথাও লিক হয়ে গিয়েছে। অর্থাৎ জাতীয় কমিশনের রিপোর্ট কিন্তু সংবাদ মাধ্যমের কাছে এসে পড়েছে। আমরা গতকাল এই রিপোর্টটিকে অত্যন্ত খুঁটিয়ে পড়েছি, প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে পড়েছি এবং বারবার পড়েছি। পড়ে যে পর্যালোচনা আমরা করতে চলেছি, যে পর্যবেক্ষণ আমরা করেছি বা ওই রিপোর্টের মধ্যে কি লুকিয়ে আছে সেইটা যখন আমরা আপনাদের সামনে তুলে ধরব, আপনারাও কিন্তু বিস্ময়ে অবাক হয়ে যাবেন যে একটা জাতীয় মানবাধিকার কমিশন, যারা স্বশাসিত সংস্থা, তারা কিভাবে একটি রাজনৈতিক দলের হয়ে এক পেশে রিপোর্ট তৈরি করতে পারে। আসুন, আজকে প্রথম যে কথা দিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই রিপোর্টে ঠিক কি কি বলা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন আদালতকে কি কি বলেছে। তবে আপনাদেরকে আগে বলে রাখি, এই যে জাতীয় মানবাধিকার কমিশন যে আদালতকে রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট কিন্তু আদালত সম্পূর্ণ গ্রহণ করতে পারে, আংশিক গ্রহণ করতে পারে, বাতিল করতে পারে। আদালতের কাছে কিন্তু সম্পূর্ণ রাইট রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছেন এবং এই রিপোর্ট কিন্তু এখন আদালতের বিচারাধীন। তাই বিচারাধীন বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করব না, শুধু আপনাদেরকে জানাবো রিপোর্টে ঠিক কি কি বলা হয়েছে এবং তার প্রেক্ষিতে যে পর্যালোচনা আসবে সেই দু একটি কথা আপনাদের নিশ্চয়ই বলবো। আসুন চলে আসি রিপোর্টে কি কি বলা হয়েছে। প্রথমত বলা হয়েছে রিপোর্টে খুন, জখম, অগ্নিসংযোগ, ধর্ষণে আক্রান্ত হয়েছেন শুধুমাত্র রাজ্যের প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপি, অথচ ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন শাসক দলের কর্মীরা, সিপিআইএম এর কর্মীরা এবং কংগ্রেসের কর্মীরাও। অথচ খুব আশ্চর্যজনকভাবে এই রিপোর্টে দেখানো হয়েছে শুধু বিজেপির কর্মীরাই আক্রান্ত হয়েছে। আমরা প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এটি হলো প্রথম পয়েন্ট। আসুন দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করি। দ্বিতীয় পয়েন্টে মানবাধিকার কমিশন কি বলেছে। বলা হচ্ছে কমিশন পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট আদালতে জমা দিয়েছে। বলা হচ্ছে যে এই যে যা তথ্য তারা পেয়েছে, তারা নাকি পুলিশের কাছ থেকে পেয়েছে। কথাটা সর্বৈব সত্য নয়, অর্থাৎ সম্পূর্ণ সত্য নয়। রিপোর্টের খুব ছোট একটি অংশ পুলিশকে উদ্ধৃত করা হয়েছে, বাকিটা কিন্তু তারা নিজেরাই সংগ্রহ করেছে। রাজ্যের পুলিশের ঘাড়ে বন্দুক রেখে যে তারা চালাতে চাইছে, এটা কিন্তু ঠিক নয়। কারণ পুলিশের রিপোর্ট অল্প একটু আছে, অংশ একটু আছে, সম্পূর্ণ কিন্তু পুলিশের রিপোর্টের উপর ভিত্তি করে নয়। এখানে কিন্তু কমিশন অসত্য বলছেন, বা যারা এই কথাটা প্রচার করছেন তারা অসত্য বলছেন। 3 নম্বর পয়েন্টে কি আছে আসুন দেখেন। কমিশনের রিপোর্টে রাজ্য পুলিশকে শাসক দলের অনুগত বলা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে নয়। বাম জমানা থেকেই পুলিশ কিন্তু শাসক দলের পেছনে ঘুরঘুর করে, এটা আমরা বারবার দেখেছি। বলা হয়েছে যে রাজ্যের পুলিশ সরকারের অনুগত। কথাটা একেবারেই মিথ্যে নয়, কারণ বামপন্থী জমানাতে থেকে আমরা দেখেছি যে পুলিশ রাজ্যে যে শাসক দলই থাকুক তাদের হয়ে কাজ করে, তাদের তাবেদারি করে অনেকাংশে, সর্বাংশে নয়। এটা কিন্তু ঠিক। যদি এটা মেনেও নি যে রাজ্যের পুলিশ এই রকম তাবেদারি করছে, তাহলে আরেকটি কথা এসে যায়। সেটি হলো জাতীয় মানবাধিকার কমিশনের যিনি মাথা, বিচারপতি অরুণ কুমার মিশ্র, তিনি নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। এছাড়াও এই কমিশনের একজন সদস্য আসিফ আহমেদ বিজেপি সংখ্যালঘু সেলের একজন সুপরিচিত নেতা।
কমিশনের আর এক সদস্য রাজু বেন, তিনিও বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ বলেই কিন্তু পরিচিত। তাহলে জাতীয় মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা নিয়ে কি প্রশ্ন থেকে যায় না? যদি পুলিশকে বলা হয় রাজ্য পুলিশের পক্ষপাত দুষ্ট, তাহলে কি জাতীয় মানবাধিকার কমিশন বিজেপির পক্ষপাত দুষ্ট নয়? এই প্রশ্ন কিন্তু উঠে আসে। 4 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে আসুন দেখে নিই। কমিশনের রিপোর্ট আদালতে পেশ করার কথা। কমিশনের যে রিপোর্ট কমিশন তদন্ত করেছে তার রিপোর্ট আদালতে পেশ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই রিপোর্ট আমাদের মতো সংবাদ মাধ্যমের কাছে এসে গেল কিভাবে, কার মাধ্যমে? এর তদন্ত কি করবে আমাদের হাইকোর্ট বা বিচার ব্যবস্থা? এটা তো একটা গর্হিত কাজ, অন্যায় কাজ। যে রিপোর্ট সিল করা খামে আদালতকে দেওয়ার কথা, সেই রিপোর্ট সব সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে গেল। এ নিয়ে কি কোনো রকম তদন্তের নির্দেশ দেবে আদালত? আমরা তাকিয়ে থাকবো সেদিকে। 5 নম্বর পয়েন্টে কি বলেছে আসুন দেখে নিই। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে জাতীয় মানবাধিকার কমিশন এই ধরনের তদন্তমূলক কাজ আগে কখনো করেননি। মানবাধিকার কমিশন নিজেই রিপোর্টে স্বীকার করেছে, তারা স্বীকার করছে এই ধরনের কাজ তারা আগে কখনো করেননি। অথচ শুধু বেছে বেছে বিজেপি কর্মীদের কাছেই তারা কিভাবে পৌঁছে গেল? কেন আক্রান্ত সিপিআইএম, আক্রান্ত কংগ্রেস, আক্রান্ত তৃণমূল কর্মীদের কাছে তারা পৌঁছতে পারলো না? তাহলে কি এটা ধরে নিতে হবে যে জাতীয় ও মানবাধিকার কমিশন তারা শুধুমাত্র খুঁজে খুঁজে বিজেপির লোককেই পেয়েছে? এটাও কি পক্ষপাত দুষ্টতা হয়ে গেল না? 6 নম্বর পয়েন্টে আসি। রিপোর্টে কমিশন জানিয়েছে যত অভিযোগ তারা পেয়েছে তার মধ্যে বেশিরভাগ অভিযোগ এসেছে ফোনে। মনে রাখবেন, বেশিরভাগ অভিযোগ এসেছে ফোনে, হোয়াটসঅ্যাপে আর ইমেলের মাধ্যমে। অর্থাৎ কমিশন স্বীকার করে নিচ্ছে যে অধিকাংশ অভিযোগ তারা সরজমিনে খতিয়ে দেখতে পারেননি। তাহলে ফেক ইমেল, ফেক ফোন নাম্বার, ফেক হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কি অভিযোগ এসে থাকতে পারে? এইরকম অভিযোগকারীর মুখ থেকে সরাসরি কথা না শুনে, তাদের বয়ান রেকর্ড না করে কি করে একটা এই রকম রিপোর্ট তৈরি করতে পারলো তারা? অর্থাৎ ফেক ইমেল, ফেক হোয়াটসঅ্যাপ, ফেক ফোন নাম্বার, তো কোনো আকছার ব্যাপারে তো তৈরি করা কোনো ব্যাপার না। জিমেল আইডি, ইয়াহু আইডি বা যে কোনো ইমেল আইডি ফেক তৈরি করাই যায়। হোয়াটসঅ্যাপ ফেক নাম্বার থেকে করা যায়, কলও ফেক নাম্বার থেকে করা যায়। তাহলে এই মানে ভার্চুয়াল তদন্ত এটা কতটা যুক্তিযুক্ত হবে আদালতের কাছে, সেটা কিন্তু আদালতই বলবে। অর্থাৎ কমিশন স্বীকার করছে যে তারা সরজমিনে গিয়ে জায়গায় গিয়ে তদন্ত করেনি, তাদের কাছে ফোন, ইমেল, হোয়াটসঅ্যাপ এসছে, তার ভিত্তিতে অধিকাংশই তার ভিত্তিতে রিপোর্টটা তৈরি করা হয়েছে। এই রিপোর্ট কতটা গ্রহণযোগ্য নিশ্চয়ই আদালত বলবে। আসুন পরের পয়েন্টে রিপোর্টে কি বলা হয়েছে আপনাদের জানিয়ে দিই। পরের পয়েন্টটি ভীষণ আশ্চর্যজনক। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে শেখ সুফিয়ান, শওকত মোল্লা, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক সহ একাধিক তৃণমূল নেতাকে কুখ্যাত দুষ্কৃতী এবং গুন্ডা বলা হয়েছে। কিন্তু কোন দুষ্কর্মের সাথে তারা জড়িত, কোন খারাপ কাজটি করেছে, কোন গুন্ডামিটি করেছে, তার কিন্তু কোনো উল্লেখ নেই। নির্দিষ্ট করে কয়েকজন তৃণমূল নেতাকে বেছে নিয়ে বলা হচ্ছে তারা দুষ্কৃতী, তারা গুন্ডা। কিন্তু কোন গুন্ডামি তারা করেছে ভোট পরবর্তী হিংসায় বা কোন দুষ্কর্ম তারা করেছে তার কিন্তু উল্লেখ নেই। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিছু বাঙালি নেতাকে হেয় করার জন্য, কিছু বাংলার নেতাকে হেয় করার জন্যই কিন্তু এই রিপোর্ট তৈরি করা হয়েছে। আপনাদেরকে আগেও বলেছি 2024-এর আগে পর্যন্ত যাতে বাংলা থেকে কেউ নরেন্দ্র মোদীর প্রতিপক্ষ হয়ে উঠতে না পারে, তার জন্য বাংলাকে বিভিন্নভাবে হেয় করা হবে, বিভিন্নভাবে হেয় করা হবে। এটিও কি তার অঙ্গ নয়? উত্তর কিন্তু দেবে আদালত। এই যে রিপোর্টটা তৈরি করেছে জাতীয় মানবাধিকার কমিশন, তারা কিন্তু এই রিপোর্টের পাশাপাশি কয়েকটা সুপারিশ করেছে আদালতে। কি সেই সুপারিশ? আসুন সেগুলো একটার পর একটা দেখতে থাকি। প্রথম সুপারিশ হলো যে অভিযোগগুলো নথিবদ্ধ হয়নি তা যেন নথিভুক্ত করা হয়। ভাবুন, 1900 রিপোর্ট লোকের নাকি তথ্য নেওয়া হয়েছে, তারপরেও আরো লোক আছে, তারপরেও যারা আছে তাদের নাকি তথ্য নথিভুক্ত করা হয়নি। তাহলে এই জাতীয় মানবাধিকার কমিশন আমাদের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে এখানে রসে বসে থেকে কি রিপোর্ট তৈরি করলেন? অর্থাৎ তারা কিন্তু যে রিপোর্টটা তৈরি করেছেন সেটি কিন্তু সম্পূর্ণ রিপোর্ট নয়, তারা স্বীকারই করে নিচ্ছেন। পরের সুপারিশটি দেখে নিই। বলা হচ্ছে প্রত্যেকটি অভিযোগের তদন্ত করুক সিবিআই
একটি SIT বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হোক। আবার সেই সিবিআই এর কথা, আবার সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের কথা। আমরা বুঝতে পারছি যে এই ধরনের কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে কোনো রকম একটা রিপোর্ট খাড়া করতে পারলে পশ্চিমবঙ্গকে ছোট করা যাবে, হেয় করা যাবে। তাই কি এইভাবে সিবিআই বা SIT গঠনের চেষ্টা? উত্তর তো আদালত দেবে, আমরা তার অপেক্ষায় থাকব। আসুন পরের সুপারিশটি দেখে। পরের সুপারিশটি অত্যন্ত আশ্চর্য। বলছে, জাতীয় মানবাধিকার কমিশন বলছে যে এই যে রিপোর্ট আদালতে জমা পড়লো তার বিচার যেন রাজ্যের বাইরে হয়। অর্থাৎ যেভাবে শুভেন্দু অধিকারী রাজ্যে থাকা হাইকোর্টের প্রতি অনাস্থা দেখিয়ে অন্য রাজ্যে বিচার চাইতে যাচ্ছেন, একইভাবে জাতীয় মানবাধিকার কমিশন এই রাজ্যের হাইকোর্টকে কিন্তু অবমাননা করছেন। কারণ তারা এটা মনে করছেন যে রাজ্যের হাইকোর্ট নাকি সুবিচার দিতে পারবে না। এটা কিন্তু কোর্টের পক্ষেও কিন্তু যথেষ্ট অপমানজনক। জানি না কোর্ট এ বিষয়ে কি বলবে। পরের সুপারিশটি দেখে। পরের সুপারিশে বলা হয়েছে আক্রান্ত ব্যক্তিদের নিরাপত্তা যেন রাজ্য সরকার করে এবং বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয় সেই বিষয়গুলো আদালত যেন দেখে। এটা নিয়ে কিছু বলার নেই, কারণ বিচার প্রক্রিয়া আমাদের এখানে সত্যি খুব ধীর গতিতে চলে। এ নিয়ে তাড়াতাড়ি বিচার হোক আমরা চাই, এবং বিচারটা তারা এইভাবেই করতে চাইছেন যাতে এই যে সামনে উত্তরপ্রদেশের নির্বাচন, এই নির্বাচনের আগেই এই বিচারটা বেরিয়ে যাক, এবং যাতে রাজ্য সরকারকে অপরাধী করা যায় সেটা যদি করতে পারা যায় তাহলে কিন্তু এই যে জাতীয় স্তরে উঠে আসা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোটা সুবিধা হবে। এটা কিন্তু পরিষ্কার সত্য। এটার জন্য কোনো বিদ্বান হতে হবে না, পণ্ডিত হতে হবে না, কিন্তু পরিষ্কার সত্য 2024-এ যাতে পশ্চিমবাংলা থেকে কোনো নেতা নেত্রী নরেন্দ্র মোদীর প্রতিপক্ষ না উঠতে পারে তার জন্য কিন্তু সুবন্দোবস্ত করা হচ্ছে চারিদিক থেকে। এটিও তার একটি অঙ্গ। পরের সুপারিশটি দেখে নিই। পরের সুপারিশে বলা হচ্ছে নিহতদের পরিবার পিছু একজনকে চাকরি দেওয়া, যাদের বাড়ি ভেঙেছে তাদের বাড়ি করে দেওয়ার পাশাপাশি তাদের বিদ্যুৎ, রেশন এবং জল সাপ্লাইকে সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারের তরফে। ঠিক কথা, যাদের বাড়ি ভেঙেছে তাদের বাড়ি রাজ্য সরকারকেই করে দিতে হবে। যাদের বাড়িতে বিদ্যুৎ চলে গিয়েছে তাদের বিদ্যুৎ রিস্টোর করে দিতে হবে, রেশন দিতে হবে, সবই তো বুঝলাম। কিন্তু মানবাধিকার কমিশন তারা শুধু বিজেপি অধিকার কমিশনে কেন পরিণত হয়েছে? তারা কেন তৃণমূলের আক্রান্ত হয়েছেন যে তৃণমূল কর্মীদের বাড়ি ভেঙেছে, যে CPIM কর্মীদের বাড়ি ভেঙেছে বা যে কংগ্রেস কর্মীদের বাড়ি ভেঙেছে তাদের কথাও কেন উল্লেখ নেই? এটা কিন্তু খুব আশ্চর্যজনক ব্যাপার। অর্থাৎ নির্বাচন পরবর্তী যে হিংসা তাতে শুধু বিজেপি আক্রান্ত হয়েছে এ কথা শুনলে ঘোড়ায়ও আসবে। সকলেই আক্রান্ত হয়েছে কম বেশি, হতে পারে বিজেপি একটু বেশি আক্রান্ত হয়েছে, কিন্তু এই বেশি আক্রান্ত আর কম আক্রান্তের মধ্যে তো তফাৎ হয় না। আক্রান্ত মানে আক্রান্তই, প্রত্যেককে সুবিচার দিতে হবে। এখানে কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন তারা এক পেশে রিপোর্ট পেশ করেছে যাতে বিজেপির লোকেরাই আক্রান্ত এরকম দেখানো হয়েছে এবং তাদেরকেই ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। আসুন এবার দেখে নিই যে মানবাধিকার কমিশনের সারা দেশব্যাপী কি অবস্থা, তাদের পরিচিতিটা কি সেটা একটু দেখে নিই। আপনাদের মনে থাকবে গুজরাটে দলিত মুচি, যারা দলিত জাতির মুচি ছিলেন যারা, তাদের প্রকাশ্যে চাবুক মারা হয়েছিল। এই জাতীয় মানবাধিকার কমিশন ঘুমোচ্ছিলেন। আচ্ছা, আবার একটা জিনিস দেখুন, জাতীয় মানবাধিকার কমিশন তখনও ঘুমোচ্ছিলেন যখন রাজস্থানে আরফাজুলকে যখন প্রথমে কুপিয়ে এবং তারপরে অগ্নিসংযোগ করে তারপরে সেটা ভিডিও করে প্রকাশ্যে ছাড়া হলো এবং যিনি খুন করলেন তাকে রাজমর্যাদা দেওয়া হলো। কোথায় ছিল জাতীয় মানবাধিকার কমিশন তখন? আসুন পরেরটা দেখি। যে ইউনিতে গর্ভবতী ছাত্রীকে সরকার বিরোধিতা করার অপরাধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে মাসের পর মাস জেলে রাখা হলো। মনে পড়ে JNU সেই ছাত্রীর কথা, যিনি গর্ভাবস্থায় জেলে গিয়েছিলেন? তাকে মাসের পর মাস রাখা হলো দেশদ্রোহিতার কারণে। অর্থাৎ সরকারের বিরুদ্ধে যদি কথা বলেন কেউ, তিনি বাম হতে পারেন, তিনি ডান হতে পারেন, তিনি CPM হতে পারেন, কংগ্রেস হতে পারেন, তৃণমূল হতে পারেন, যে কেউ হতে পারেন, এই সরকারের বিরুদ্ধে যে কথা বলবে সেই রাষ্ট্রদ্রোহী। এই গর্ভবতী ছাত্রীটিকে কিন্তু মাসের পর মাস জেলে পৌঁছতে হয়েছিল। পরেরটা দেখে নিন। অসুস্থ ফাদার স্ট্যান স্বামীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিকিৎসা পর্যন্ত করা হয়নি হাসপাতালে, জলটুকুও দেওয়া হয়নি।
এবং অবশেষে পরিণতি তার মৃত্যু হয়েছিল। এখানেও কিন্তু অভিযোগ রাষ্ট্রদ্রোহিতা। অভিযোগ কি? সেই রাষ্ট্রদ্রোহিতা। অর্থাৎ রাষ্ট্র যদি মনে করে তুমি আমার পক্ষে কথা বলছো না, তাহলেই তুমি রাষ্ট্রদ্রোহী, তাহলে তুমি গর্ভবতী হও আর তুমি ফাদার স্ট্যান হও, তোমাকে কিন্তু জেলে পচে মরতে হবে এবং জলটুকুও খেতে দেওয়া হবে না। পরেরটায় আসি। জামিয়ার ছাত্রদের মিছিলে দিল্লির প্রকাশ্য রাজপথে, আপনাদের মনে থাকবে ছবিটা দেখুন বুঝতে পারবেন যে আরএসএস এর একজন প্রচারক তিনি প্রকাশ্যে গুলি চালাচ্ছেন। প্রকাশ্যে গুলি চালাচ্ছেন। কোথায় ছিল মানবাধিকার কমিশন তখন? এইসব ক্ষেত্রে কিন্তু মানবাধিকার কমিশন থাকেন না। পরেরটা দেখব। উত্তরপ্রদেশে করোনায় মৃত লাশগুলো যখন গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো, বালিতে পুঁতে দেওয়া হলো, যে মানুষগুলো মারা গেলেন তাদের পরিবারের কি কোনো মানবাধিকার নেই? কোথায় ছিল জাতীয় মানবাধিকার কমিশন? অথচ নরেন্দ্র মোদী বলছেন উত্তরপ্রদেশে গিয়ে যে করোনায় নাকি উত্তরপ্রদেশ অসম্ভব ভালো কাজ করেছে। তাহলে লাশ ভাসলো কেন? তাহলে কেন পুঁতে দেওয়া হলো লাশগুলো বালির মধ্যে? কোথায় জাতীয় মানবাধিকার কমিশন? পরেরটা দেখব। বিজেপি নেতা অনুরাগ ঠাকুরকে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, যিনি নির্মলা সীতারামনের পাশে বসে নির্মলা সীতারামন ইংরেজিতে যা বলেন তার অনুবাদ করে দেন হিন্দিতে। সেই অনুরাগ ঠাকুর তিনি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলেছেন গড়ি মারো সালেকো সালকো, অর্থাৎ তিনি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে গুলি করার কথা বলছেন। জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু নিশ্চুপ। সায়ন্তন বসুর কথা মনে করুন, পুলিশ নিরাপত্তা রক্ষীদের বলবো যেন বুক লক্ষ্য করে গুলি চালায়। মনে পড়ছে কথা? কোথায় ছিল আপনাদের মানবাধিকার কমিশন? আরো আসুন। দিলীপ ঘোষ বলছেন জায়গায় জায়গায় শীতলকুচি করব, বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেব, শ্মশানে পাঠিয়ে দেব, বিধবা করে দেব। মানবাধিকার কমিশন কোথায়? এখানে মানুষের অধিকার হরণ হয় না এই কথায়? আসলে এই যে মানবাধিকার কমিশন, এটা কিন্তু আদতে বিজেপি অধিকার কমিশনে পরিণত হয়ে গেছে। অর্থাৎ বিজেপির যারা কর্মী নেতা তাদের রক্ষা করার কমিশন। এবার এটা আদালতে পেশ হয়েছে, বিচারাধীন বিষয়। আমরা এই নিয়ে কোনো মন্তব্য করব না। আপনারা বুদ্ধিমান দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মানবাধিকার কমিশনের যে রিপোর্ট, প্রতিটি রিপোর্ট ছত্রে ছত্রে আমরা তুলে ধরলাম। এই রিপোর্টটি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়েছে, পড়া হয়েছে, বারবার পড়ে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আর এর আগে মানবাধিকার কমিশনের ভূমিকা আপনারা জানেন, উন্নাও, কাটুয়া, তারপরে আরো অনেক রকম আছে। যে এই উত্তরপ্রদেশে হাতরাসে যে মেয়েটির জিভ কেটে দিয়ে ধর্ষণ করার পর জিভ কেটে দেওয়া হলো, মারা হলো, কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বাড়ির লোকের অলক্ষ্যে। মানবাধিকার কমিশন কিন্তু সেখানে যায়নি। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই জাতীয় মানবাধিকার কমিশন বা এই যে সংস্থাগুলো, এই সংস্থাগুলো কিন্তু আদতে বিক্রি হয়ে গিয়েছে। আপনারা দেখলেন, আমরা দেখিয়েছি যে এই সংস্থার সদস্য কারা। যিনি নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বিচারপতি, যিনি আরএসএস ঘনিষ্ঠ, যিনি বিজেপির সংখ্যালঘু সেলের নেতা, তারা যদি এই মানবাধিকার কমিশনের থেকে তদন্ত করে, সে তদন্ত কতটা নিরপেক্ষ হবে তার বিচার আপনারা বুদ্ধিমান দর্শক আপনারাই করুন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। জয় বাংলা।